সকলকে অনেক অনেক অভিনন্দন। আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব রুশ বিপ্লব নিয়ে। আপনারা দেখে থাকবেন আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে রুশ বিপ্লব থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন থাকে এবং এটি পৃথিবীর পরিবর্তনকারী কিছু বিপ্লবের মধ্যে একটি। আমরা যেমন গত ক্লাসে ফরাসি বিপ্লব নিয়ে আলোচনা করেছি এবং দেখেছেন ফরাসি বিপ্লব পুরো ইউরোপে একটি আমূল পরিবর্তন এনেছে। ঠিক তেমনি আপনি যদি প্রথম বিশ্বযুদ্ধের আগের বা প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের বিভিন্ন যে রাজনৈতিক প্রেক্ষাপট যদি আপনি দেখেন, সেখানে রুশ বিপ্লব একটি যুগান্তকারী একটি বিপ্লব এবং যার মধ্য দিয়ে পৃথিবীতে সমাজতন্ত্রের সূচনা হয়েছে। তো আসেন আমরা আজকে একটু এই রুশ বিপ্লব নিয়ে আলোচনা করি। তো এই রুশ বিপ্লব নিয়ে আলোচনা করতে হলে আপনাকে প্রথমত জানতে হবে যে প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এই যে রুশ বা জার সাম্রাজ্য অর্থাৎ রাশিয়া, যাকে আমরা বলতে পারি জার বা রুশ সাম্রাজ্য, তাই না? এই যে জার বা রুশ সাম্রাজ্য, এইখানের যারা রাজারা ছিলেন তাদেরকে বলা হতো জার। এই জারদের অর্থাৎ এলিট শ্রেণীর শাসন ছিল এই জায়গাটাতে। কিন্তু এই বিপ্লবটা কেন হলো এটা আপনাকে যদি জানতে হয় তাহলে আপনাকে দুইটা ধাপ আপনাকে দেখতে হবে। প্রথমত আমরা এই যে এই বিপ্লবটি শুরু হয়েছিল 1917 সালে। আচ্ছা, 1917 সালে এমন কি ঘটনা ঘটলো বা এই সময়টিতে কি এমন পরিবর্তন এই রাশিয়াতে ঘটলো যে সাধারণ জনগণ অর্থাৎ যারা আমাদের শ্রমিক শ্রেণী রয়েছে তারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হলো। তাহলে আপনাকে দুইটা প্রেক্ষাপট জানতে হবে। প্রথম প্রেক্ষাপট হচ্ছে এই সময়টিতে এই যে রাশিয়া বা রুশ সাম্রাজ্য নামক যে রাষ্ট্রটি, তারা প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। অর্থাৎ এই প্রথম যুদ্ধটি কিন্তু সক্রিয়ভাবে তাদের ছিল না। তারা এই মিত্র শক্তি অক্ষ শক্তি দুইটা ভাগে বিভক্ত হয়ে এই মিত্র শক্তির মধ্যে রাশিয়া কি করে এই যুদ্ধে জড়িয়ে যায় এবং এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার ফলে এই রুশ সাম্রাজ্যের প্রচন্ড ক্ষতি হয় এবং তারা আর্থিকভাবে বেশ চাপের সম্মুখে পড়ে যায়। এবং এই সময়টাতে এই যে রুশ সাম্রাজ্য আপনি দেখছেন, এই রুশ সাম্রাজ্যের যারা সাধারণ জনগণ তারা দেখছে যে আসলে আমাদের আন্দোলন করা ছাড়া কোনো উপায় নাই। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি যে তাদের মূল বিষয়বস্তু ছিল যে না খেয়ে মরার থেকে গুলি খেয়ে মরা অনেক ভালো। তো তারা যদি আপনি লক্ষ্য করেন যে এই যে রুশ বিপ্লব, এই রুশ বিপ্লবের কয়েকটি নাম আমরা আগে দেখে নেই, তারপরে আমরা পরের অংশটুকুতে যাব। এই রুশ বিপ্লবের আরেকটি নাম আছে অক্টোবর বিপ্লব এবং আরেকটি নাম আছে বলশেভিক বিপ্লব। কি বিপ্লব? বলশেভিক বিপ্লব। এখন আমরা দেখি এই যে রুশ বিপ্লবের যে কয়টি নাম রয়েছে, অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লব অথবা লেনিন বিপ্লব, আরেকটি হচ্ছে কি লেনিন বিপ্লব। এখন আপনি যদি লক্ষ্য করেন এই যে আন্দোলনটি মূলত হয়েছিল নভেম্বর মাসে, কিন্তু এই রুশরা মনে রাখবেন জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে। কি করে? জুলিয়ান ক্যালেন্ডার। যে জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এই বিপ্লবটি হয়েছিল আপনার এই অক্টোবর মাসে। তাদের জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী তাদের যে বিপ্লবটি সেটি হয়েছিল কি মাসে? অক্টোবর মাসে। এখন দেখেন আমরা যদি লক্ষ্য করি, আমরা কিছু তথ্যে নিচের দিকে চলে যাব, যে তথ্যগুলো দেখলে আমরা ধাপ বাই ধাপ এই যে দুটো ধাপ বলা হচ্ছে সেই ধাপগুলো আমরা ভালো করে বুঝতে পারবো। দেখেন বলা হচ্ছে রুশ বিপ্লব হচ্ছে বলশেভিক বিপ্লব এবং অক্টোবর বিপ্লবের সমন্বিত রূপ। অর্থাৎ এই যে দেখেন 1917 সালের 8 মার্চে যেটা বিশ্ব নারী দিবস, এই দিন নারীরা তাদের অধিকার আদায়ের জন্য এখানে কি করে? রাজপথে নামে এবং পরের দিন তাদের সঙ্গে শ্রমিকরা নামে এবং এই যে শ্রমিকরা নামে তারা একটি রুটির কলে যে শ্রমিকরা ছিল তারা মিলে রাস্তায় নেমে পড়ে তাদের সাথে, যারা হচ্ছে এই যে 1917 সালের 8 মার্চে নারী দিবসের দিন নারীরা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছিল। এখন এই যে ক্ষুধার্ত লোকজনগুলো এখানে নেমে গেছে এবং আপনারা নিশ্চয়ই জানেন এই বলশেভিক দল হচ্ছে, আপনারা লেনিনের নাম শুনেছেন, অর্থাৎ উইলিয়াম অফ ইলিস লেনিন তার পুরো নাম এবং লেনিন হচ্ছে ওনার ছদ্মনাম। এই ব্যক্তির নেতৃত্বে একটি দল গড়ে ওঠে, সেটি কি? বলশেভিক বিপ্লব। এদের মূল লক্ষ্যটা কি ছিল? আমরা তো বুঝলাম যে সাধারণ জনগণ তাদের পেটে ক্ষুধা এবং তারা রাজপথে নেমে গেছে কাদের বিরুদ্ধে? জারদের বিরুদ্ধে। এবং এই সময় তাদের রাজা ছিল দ্বিতীয় নিকোলাস। কে ছিল? রাজা ছিল দ্বিতীয় নিকোলাস। এই যে দ্বিতীয় নিকোলাসের বিরুদ্ধে
এই যে লেনিনের দল, বলসেভিক দল, তারা একটি বিপ্লব তৈরি করে যার নাম দেওয়া হয় বলসেভিক বিপ্লব। এবং এই যে আমাদের যে রুশ বিপ্লব, সেই রুশ বিপ্লবের আরেকটি নাম কিন্তু বলসেভিক বিপ্লব। এখন এই যে যে লেনিনের নেতৃত্বে যে দলটি, তাদের কথা হচ্ছে শুধুমাত্র এলিট শ্রেণীরাই ক্ষমতায় থাকবে না, সাধারণ জনগণের হাতেও ক্ষমতা হস্তান্তরিত হতে হবে। অর্থাৎ এই যে যে সাধারণ জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা, অর্থাৎ সর্বহারাদের, যাদের কিচ্ছু নাই তাদের হাতেও ক্ষমতা থাকবে, তারাও রাষ্ট্র পরিচালনা করবে। তো এই যে যে বিপ্লবটি আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এই বিপ্লবের মাধ্যমেই কিন্তু দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে কি করা হয়, ক্ষমতা থেকে বিচ্যুত করা হয় বা তিনি পদত্যাগ করেন। এই যে দ্বিতীয় নিকোলাস বা রাশিয়ার যিনি জার দ্বিতীয় নিকোলাস, তার পতনের মধ্য দিয়ে রাশিয়ায় কি হয় বলেন তো, রাশিয়ায় সমাজতন্ত্রের সূচনা হয়। এবার আমরা এখানে লক্ষ্য করি, দেখেন যে বলা হচ্ছে রুশ বিপ্লব হচ্ছে দুটি বিপ্লবের সমন্বিত নাম। আমি আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটি হচ্ছে বলসেভিক বিপ্লব, আরেকটি হচ্ছে অক্টোবর বিপ্লব। এই দুটি সমন্বিত নাম হচ্ছে রুশ বিপ্লব। এবার দেখেন এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ার জারতন্ত্রের অবসান হয়। আপনাকে প্রশ্ন করা হবে যে রাশিয়ার জারতন্ত্রের অবসান হয় কোন বিপ্লবের মধ্য দিয়ে? সেটি হচ্ছে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব বা বলসেভিক বিপ্লব অথবা লেনিন বিপ্লব। এবার দেখেন এই যে 2017 সালের ফেব্রুয়ারি মাসে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী মার্চ মাসে সংগঠিত প্রথম বিপ্লবের মাধ্যমে রাশিয়ার সাম্রাজ্য ভেঙে পড়ে এবং শেষ সম্রাট দ্বিতীয় নিকোলাসকে উৎখাত করে একটি অন্তর্বর্তীকালীন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালানো হয়। আমরা চলে আসবো আরো নিচের দিকে, দেখে আমাদের জন্য কি কি তথ্য রয়েছে। এবার দেখেন এই যে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো এবং দ্বিতীয় নিকোলাসকে কি করা হলো, উচ্ছেদ করা হলো। এবং আপনি দেখেন এই যে প্রথমে বলেছিলাম যে একটি সাধারণ জনতার, আম জনতার একটি আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনটি যে জায়গাটায় শুরু হয় সেই জায়গাটি হচ্ছে তৎকালীন রাজধানী পেট্রোগ্রাদ। যারা বিসিএস দিবেন তাদের কিন্তু এই প্রশ্নটি আসবে যে এই রুশ বিপ্লবের কেন্দ্রবিন্দু কোথায় ছিল, যেটির বর্তমানের নাম হচ্ছে সেন্ট পিটার্সবার্গ এবং তৎকালীন সময় যার নাম ছিল পেট্রোগ্রাদ। এই পেট্রোগ্রাদে হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাসের যে বিপ্লব, অর্থাৎ আমরা যেটাকে মার্চ মাস বলি, ওদের হিসেবে এটা কি, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, যেটা ফেব্রুয়ারি বিপ্লব নামেও পরিচিত। এবার দেখেন এখানে এই বিশৃঙ্খলার মধ্য দিয়ে এই ইম্পেরিয়াল সংসদ সদস্যরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন বলে অনুমোদিত হয়। এখন এই যে কারা এই ক্ষমতাটা কারা গ্রহণ করলো, ক্ষমতাটি গ্রহণ করলো হচ্ছে বলসেভিক দলের লোকজনরা। এবং এখানে আমরা যারা বিসিএস পরীক্ষা দিবেন বা রিটেন দিবেন অন্যান্য জায়গায়, তারা এই অংশটাকে ডিটেলস পড়তে পারেন। তবে আমি এখানে বলে রাখি, যেমন আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা এই যে যে রুশ বিপ্লব, এই রুশ বিপ্লব থেকে কি কি ধরনের প্রশ্ন আমরা পেতে পারি সেটা আমরা আগে একটু দেখে নিই, একটু আলোচনা করে নিই। দেখেন আমরা একটু লিখে একটু দেখাই, তাহলে আপনাদের কাছে অনেক সহজ হবে। যেমন প্রথমে একটু লক্ষ্য করি, একটি প্রশ্ন আসবে যে রুশ বিপ্লব কত সালে হয়? রুশ বিপ্লব হয় 1917 সালে। আপনাকে প্রশ্ন করবে রুশ বিপ্লবের অন্য নাম কি। দেখেন রুশ বিপ্লবের ভিন্ন নামগুলো রয়েছে অক্টোবর বিপ্লব, এরপর রয়েছে লেনিন বিপ্লব, এরপর রয়েছে বলসেভিক বিপ্লব, এরপরে দেখেন এই যে আপনি রুশ বিপ্লব তো রয়েছে। এবার আপনি আরেকটা এখানে একটা বিষয় উল্লেখযোগ্য বলে রাখি, এই যে যে বিপ্লবটি, এই বিপ্লবের স্থায়িত্বকাল ছিল কতদিন? 10 দিন। এবার আপনারা যদি লক্ষ্য করেন যে 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন পৃথিবীর প্রেক্ষাপট কিন্তু একেবারেই ভিন্ন ছিল। দেখেন যখন 1918 সালে এই যুদ্ধ শেষ হয়, তখন কিন্তু পৃথিবীটা পুরাই চেঞ্জ হয়ে যায়। এই ক্ষেত্রে আপনি দেখবেন একটি প্রশ্ন আসবে যে পৃথিবীতে সমাজতন্ত্রের সূচনা হয় কোন বিপ্লবের মধ্য দিয়ে? সমাজতন্ত্রের সূচনা হয় রুশ বিপ্লবের মধ্য দিয়ে। আপনাকে প্রশ্ন করা হবে যে এই রুশ বিপ্লবের সাথে জড়িত কোনো একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন। তিনি হচ্ছেন উইলিয়াম অফ ইলিস লেনিন। অর্থাৎ আপনি আরো একজন ব্যক্তির নাম পাবেন, তিনি হচ্ছেন কার্ল মার্কস। কার্ল মার্কস একটি বই লিখেছেন, সেই বইয়ের নাম কি? ডাস ক্যাপিটাল। অর্থাৎ এই ডাস ক্যাপিটালকে বলা হয় সমাজতন্ত্রের বাইবেল। কি বলা হয়? ডাস ক্যাপিটালকে বলা হয় সমাজতন্ত্রের বাইবেল, সমাজ
তন্ত্রের বাইবেল। অর্থাৎ এই যে রুশ বিপ্লব তাকে কেন্দ্র করে একটি বই লেখা হয়েছে, যে বইটি লিখেছেন কার্ল মার্কস, এবং সেই বইটির নাম হচ্ছে দাস ক্যাপিটাল, এবং এই বইটির বলা হয় বইটিকে সমাজতন্ত্রের বাইবেল। এখন কথা হচ্ছে এই রুশ বিপ্লবের কারণ আপনারা বুঝলেন যে সর্বহারা যখন পেটে অনেক ক্ষুধা যন্ত্রণা, তখন রুশ সাম্রাজ্যের যারা এলিট শ্রেণীর বা রাজাস্থানীয় লোকজন তারা প্রথম বিশ্বযুদ্ধে লিপ্ত হয়েছে। ওদিকে নিজেদের ঘরে খাবার নাই, এবং এই দেশটি ধীরে ধীরে যখন অর্থনীতিতে প্রচুর দুর্বল হয়ে পড়েছে, তখন এখানে দুটো পক্ষ, একটা হচ্ছে সর্বহারারা আর একটা হচ্ছে লেনিনের নেতৃত্বে একটি সংগঠন, যারা কিনা চায় শুধু এলিট শ্রেণী না, সাধারণ জনগণের হাতেও কি থাকবে, ক্ষমতা থাকবে। এবং আপনি এখানে লক্ষ্য করলে বারবার একটি জিনিস আপনার সামনে ভেসে উঠবে, সেটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার অংশগ্রহণ। হয়তো প্রথম বিশ্বযুদ্ধে যদি রাশিয়া সক্রিয়ভাবে এইভাবে অংশগ্রহণ না করতো, তাহলে হয়তো এই বিপ্লব আরো দেরিতে হলেও হতে পারতো। এবার দেখেন একটি বিশেষ তথ্য, সেটি হচ্ছে এই বলসেভিকরা যখন এই যে আন্দোলনে তারা যখন জয়লাভ করে, দেখেন 1922 সালে সোভিয়েত ইউনিয়নের সূচনা হয়। কার সূচনা হয়? সোভিয়েত ইউনিয়নের সূচনা হয়। এবার আমরা আপনাকে এই সোভিয়েত ইউনিয়নের একটি মানচিত্র আমরা সামনের দিকে দেখাবো, যে মানচিত্রটি আপনাকে একটি হেল্প করবে। সেটি হচ্ছে, দেখেন সোভিয়েত ইউনিয়নটি কত বড় ছিল, আপনি তাহলে বর্তমান রাশিয়ার যে রূপটা সেটা আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। দেখেন এই যে দেখেন এস্তোনিয়া, লাটভিয়া, বেলারুশ, তারপরে মলদোভা, ইউক্রেন, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, এই সমস্ত জায়গাগুলো কিন্তু কার মধ্যে ছিল? রাশিয়া তো ছিলই। এটা ছিল সোভিয়েত ইউনিয়নের একটি পুরা মানচিত্র। অর্থাৎ আপনারা যারা আজকে আমাদের এই ক্লাসটি পড়লেন, দেখেন রুশ বিপ্লব থেকে আপনার যে মারাত্মক কিছু প্রশ্ন আসবে সেটা না, হাতে গোনা 10টা প্রশ্ন হয়তো আপনার পরীক্ষায় আসে, কিন্তু বিশ্ব রাজনীতি যদি আপনার বুঝতে হয়, তখন আপনাকে কিন্তু এই রুশ বিপ্লব বুঝতেই হবে। যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথম বিশ্বযুদ্ধটা কিন্তু রাশিয়া, ইউকে বা জার্মানি কারোরই ছিল না। কার কার ছিল? হাঙ্গেরি এবং সার্বিয়ার মধ্যে যুদ্ধ ছিল। সেই যুদ্ধটাকে এই যে বড় বড় সাম্রাজ্যগুলো, তারা যখন এই যুদ্ধের মধ্যে প্রবেশ করে, তারা কিন্তু নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়, এবং সেখানের জনগণরা ক্ষুধার সমস্যা, দুর্ভিক্ষ সমস্যা, চিকিৎসা সমস্যা, অর্থাৎ তাদের মৌলিক অধিকার যখন ক্ষুণ্ণ হওয়া শুরু করে, তখন এই যে রুশ বিপ্লবের মতো বড় বড় সাম্রাজ্যগুলো, তারাও কিন্তু একটা সময় ভেঙে পড়েছে। সো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই ভিডিওগুলো থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের এই পেজটির উত্তর যাতে উন্নতি হয়, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমাদের এই পেজে ইনভলভ করবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।